হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এবিটিএ 2025-এর টেস্ট পেপারের সমাধান। আমি শুধুমাত্র এই চ্যানেলে অঙ্কের এবং ভৌতবিজ্ঞানেরই সমাধান দেব। অঙ্কটা বেশি করে পাবে, ভৌতবিজ্ঞানটা হচ্ছে আমি চেষ্টা করছি দেওয়ার। তো অঙ্কের আমি অনেকগুলো পেজ তোমাদেরকে সমাধান করে দেবো। আজকে হচ্ছে এটা ফার্স্ট ক্লাস এবিটিএ। যারা অনেকে বলছো স্যার বাকি দুটো টেস্ট পেপার করাবেন না, তাদেরকেও বলে রাখি আমি WBHA এবং WBTA এই দুটো করাবো। টোটাল 3টে টেস্ট পেপারেরই অঙ্কের সমাধান আমি কিন্তু তোমাদের করাবো। শেষ করতে পারবো কিনা আমি তোমাদেরকে কথা দিতে পারছি না বা গ্যারেন্টি দিতে পারছি না, কিন্তু আমি রেগুলার ভিডিও কিন্তু দিতে থাকবো যাতে তোমাদের হেল্প হয়। ঠিক আছে, তো আজকে আমরা শুরু করছি হচ্ছে পেজ নম্বর 23, এবিটিএ টেস্ট পেপার মাধ্যমিকের জন্য 2025-এ যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এই ভিডিওতে শুধুমাত্র এমসিকিউ আর এসএকিউ নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আমরা শুরু করি হচ্ছে অঙ্ক। দেখো, তোমরা প্রথম যে অঙ্কটা পাবে একের একেরটা বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান হওয়ার শর্ত কোনটা সেটা আমাকে বের করতে বলেছে। তো এর শর্ত হচ্ছে খুবই সহজ। আমরা জানি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়। এটা হচ্ছে বীজ দুটো সমান হওয়ার শর্ত। কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে সি এর যে মানটা সেটা মাইনাস সি দিয়েছে। তাহলে মাইনাস সি যদি হয় তাহলে আমরা এখানে প্লাস 4ac ইকুয়াল টু 0 লিখতে পারি। তাহলে এটার অ্যান্সার আসতে দেখো বি স্কোয়ার প্লাস 4ac, যেহেতু সি এর আগে মাইনাস রয়েছে সেই কারণের জন্য এটা আসছে। এবং এটা কত নম্বর অপশনে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, ডি অপশনে রয়েছে। ঠিক আছে, অপশন ডিতে রয়েছে, ডিটা হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা এর পরেরটায়, 2 নম্বরটায়। দেখো কি বলছে। 2 নম্বর প্রশ্নটা বলছে যে কোনো মূলধনের R% হারে n বছরের সরল সুদ বলে দিয়েছে PNR/25। এটা বহুবার আমি করিয়েছি। দেখো, আমি এখানে ধরে নিচ্ছি PNR/25 এটা আয়ের ভ্যালু, আর আমরা জানি PRT/100। তাহলে পি এর জায়গায় আমি এক্স ধরে নিলাম, আর এর জায়গায় আমি আর ধরলাম, আর টি এর জায়গায় এখানে এন বলে দিয়েছে বাই 100। এটার যদি কাটাকুটি করো তাহলে এন আর আর এখানকারও এন আর কেটে যাচ্ছে। 25 দিয়ে 100-কে কাটাকুটি করলে হয় 4, অর্থাৎ এক্স এর ভ্যালু আমরা কত পাচ্ছি 4p পাচ্ছি। তাহলে 4p দেখো ডি নম্বর অপশনে রয়েছে। ঠিক আছে, তাহলে ডি অপশনটা সঠিক হবে। চলে আসতে আমরা 3 নম্বর প্রশ্নটায়। দেখো 3 নম্বর প্রশ্ন কি বলছে, এবিসিডি বৃত্তস্ত একটা ট্রাপিজিয়াম রয়েছে। তাহলে আমি একটা বৃত্তস্ত কি করলাম, ট্রাপিজিয়াম আঁকার চেষ্টা করলাম। এটা হচ্ছে বৃত্তস্ত ট্রাপিজিয়াম, এটার নামকরণ করলাম, এটা এ, এটা বি, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে ডি। ঠিক আছে, এবার বলেছে এডিটা ডি, সরি এ এডিটা বিসির সাথে সমান্তরাল। তাহলে নামকরণটা একটু ভুল হয়ে গেছে, নামকরণটা একটু ভুল হয়ে গেছে। ঠিক আছে, এ ডি আমরা এটার নাম করব হচ্ছে এটা এ, এটা বি, এটা সি, আর এটা ডি। তাহলে এডিটা বিসির সাথে সমান্তরাল এটা বলে দিয়েছে। এবিসি 75 ডিগ্রি, দেখো এবিসি মানে এটা হচ্ছে 75 ডিগ্রি, এটা বলে দিয়েছে। তাহলে বিসিডির মান কত, বিসিডি মানে এটার মান জানতে চেয়েছে। দেখো ভালো করে বুঝবে, আমরা এখানে এডিটা সমান্তরাল বিসির ওপর রয়েছে এবং এবিটা হচ্ছে ছেদক বা ভেদক বলতে পারো। ঠিক আছে, তার মানে এই দুটো সমান্তরাল সরলরেখার ওপর যদি এরকম কোনো একটা রেখা যায়, তাহলে তার এই যে কোণ দুটো, ভেতরে যে কোণ, অন্তস্থ যে কোণগুলো রয়েছে তার সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে আমরা বলতে পারি কোণ এ বি সি আর প্লাস দিয়ে কোণ বি এ ডি, এই দুটো মিলে আমরা জানি 180 ডিগ্রি। ঠিক আছে, এটা তো আমরা জানি। এখান থেকে এটা তো 75 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে আমরা বলতে পারি বি এ ডি কোণের মান 180 মাইনাস কত 75। তাহলে এটার থেকে আমরা পাচ্ছি কত, এটার থেকে আমরা পাচ্ছি হচ্ছে 105 ডিগ্রি। ঠিক আছে, এটার থেকে আমরা 105 ডিগ্রি পাচ্ছি।
এবার হচ্ছে ভালো করে লক্ষ্য করে দেখো, বৃত্তস্ত চতুর্ভুজ এটা, ঠিক আছে, এটা একটা ট্রাপিজিয়াম সেটা তো আমি মানলাম, কিন্তু এটা একটা বৃত্তস্ত চতুর্ভুজও বলতে পারো। তাহলে বৃত্তস্ত চতুর্ভুজের একটা উপপাদ্য রয়েছে যে এর ভেতরে যে কোণটা বিপরীত যে কোণ হয় সেটা পরস্পর সম্পূরক হয়, অর্থাৎ 180 ডিগ্রি হয়। তাহলে সুতরাং দিয়ে আমরা বলতে পারি কোণ বিএডি এবং তার সাথে বিসিডি এই দুটো মিলে আবার 180 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে বিএডির মান তো আমরা জেনে গেছি 105, তার মানে শুধু বিসিডির মান যদি বের করি তাহলে 105 থেকে, সরি 180 থেকে যদি 105 বিয়োগ করে দাও তাহলে দেখবে 75 ডিগ্রি আসছে। এবং 75 ডিগ্রি কিসে রয়েছে? অপশান বিতে রয়েছে, ঠিক আছে। অপশান বি হচ্ছে সঠিক উত্তর, তোমরা অপশান বিটা দাগিয়ে নেবে, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসছি পরেরটায়, দেখো 4 দাগ। 4 দাগের প্রশ্নটা বলছে, 4 দাগের প্রশ্নটা কোথায় গেল, এই যে বলছে যে যদি 3 মাইনাস 3 সাইন থিটা এবং মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি করবো বলো তো, 3 মাইনাস 3 সাইন থিটা লিখলাম, এটাকে আমরা সূত্রে ফেলতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 0, ঠিক আছে, এটা আমরা বলতে পারি। তাহলে আমরা এখান থেকে 3 মাইনাস 3 সাইন থিটা লিখলাম, -1 প্লাস সাইন স্কোয়ার থিটা আমরা লিখলাম ইকুয়াল টু 0, ঠিক আছে, এটা আমরা কিন্তু লিখতে পারি। এবার আমরা কি করব বলো তো, 3-এর জায়গায় 3 থাকবে, আচ্ছা 3-এর জায়গায় 3 থাকবে না, 3 থেকে 1 বিয়োগ করলে এটা 2 হয়ে যাবে, 2 মাইনাস 3 সাইন থিটা আর প্লাস দিয়ে হচ্ছে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 0। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মিডিল টার্ম, তোমরা মিডিল টার্ম অনেকেই জানো, এটা মিডিল টার্মে ভাঙলে 2 1 2 মানে 2 যোগ 1 হবে। তাহলে এখানে লিখবো 2 সাইন থিটা আর মাইনাস দিয়ে লিখবো শুধু সাইন থিটা আর প্লাস দিয়ে লিখলাম হচ্ছে সাইন স্কোয়ার থিটা, এটা ছিল। এবার দুটো দুটো করে কমন যাচ্ছে, তাহলে দুটো দুটো করে কমন গেলে প্রথমে 2 কমন যাচ্ছে, তাহলে দেখো 2 লিখে 1 মাইনাস সাইন থিটা আমরা লিখতে পারি, আরেকটা আমরা শুধু সাইন থিটা কমন নিতে পারি, তাহলে পুরো থাকছে 1 মাইনাস সাইন থিটা এবং এটা ইকুয়াল টু 0। তাহলে আমরা পাচ্ছি 1 মাইনাস সাইন থিটা আরেকটা পাচ্ছি 2 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা এটা কিন্তু সব বা দিয়ে করবে, ঠিক আছে, এগুলো সব বা দিয়ে করবে। তাহলে আমরা বর্ডার লাইন টেনে 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 0 লিখতে পারি। তাহলে সাইন থিটার মান আমরা পেয়ে গেলাম 1, আর 1 কত ডিগ্রিতে হয়, 90 ডিগ্রিতে হয়, তাহলে থিটার মান আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। একইভাবে 2 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু আমরা পেলাম 0, তাহলে সাইন থিটার মান আমরা এখানে পাচ্ছি 2। তো 2 কততে হয় সেটা তো আমরা আমাদের মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী নেই, তাই এটা কিন্তু গ্রহণযোগ্য নয়, এটা আমরা নিলাম না। তাহলে থিটার মান 90 ডিগ্রি বেরিয়ে গেল, যেটা তোমরা অপশন সিতে পাবে, ঠিক আছে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে, এইভাবে করতে হবে। যদি মনে করো যে স্যার এটা অপশন চেক করেও করা যাচ্ছে, করতে পারো, কোনো অসুবিধা নেই, অপশন চেক করেও কিন্তু এটা করতে পারো, এত বড়টা তাহলে করতে হবে না। কারণ তোমরা অনেকেই আমাকে যত বছর ধরে আমি টেস্ট পেপার বা প্রশ্ন বিচিত্রা করাই, সবারই একটা প্রশ্ন যে এমসিকিউ এত বড় করে করতে হবে। দেখো একটা ক্লিয়ার করে দিই, আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, এত বড় করে করতে হবে না, কিন্তু আমি অঙ্ক সবসময় ডিপে ঢুকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি যে অঙ্কটার মানে সোর্স কোথায় থেকে কিভাবে আসছে। আমি কিন্তু ওপর ওপরও দাগ দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি এরকম করছি না, বোঝা গেল। এবার তোমাদের ব্যক্তিগত ব্যাপার যে তোমরা শর্টকাটে করবে না বড় করে করবে, কিভাবে শিখবে তোমাদের, এটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি পুরোটা ডিপে ঢুকে কিন্তু বোঝাচ্ছি, অনেকের খারাপ লাগতে পারে এটাতে, ঠিক আছে। চলে আসছি 5 দাগেরটা। 5 দাগের প্রশ্নটা বলছে একটি গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব ঘন একক, ইহা একটি ঘনকের মধ্যে অবস্থিত, তবে ঘনক এবং গোলকের আয়তন অনুপাত কত। তাহলে দেখো ঘনকের ঘনকের যে বাহুর দৈর্ঘ্যটা, ঠিক আছে, সেটা গোলকের কি হবে, গোলকের ব্যাস হবে, ঠিক আছে, গোলকের ব্যাস হবে, ঘনকের যে বাহুর দৈর্ঘ্যটা সেটা কি হবে, গোলকের ব্যাস হবে, ঠিক আছে। তাহলে আমরা গোলকের ব্যাস ধরে নিলাম 2r, ঠিক আছে, গোলকের ব্যাস আমরা ধরে নিলাম 2r আর ঘনকের বাহু হচ্ছে 2r। তাহলে ঘনকের বাহু যদি 2r হয়
তাহলে ঘনক এবং গোলকের আয়তনের অনুপাত চেয়েছে, তাহলে ঘনকের আয়তন হচ্ছে 2r তার কিউব, আর এটা হবে 4/3 πr কিউব। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে দেখো 8r কিউব, আর এটা হয়ে যাবে 4/3 πr কিউব। তাহলে আর কিউব কেটে যাচ্ছে, তাহলে আমরা এটাকে যদি সমাধান করি তাহলে 8:4/3 পড়ে থাকছে, ক্রস গুণ করলে 3 8 24, 4 পড়ে থাকছে, 4 দিয়ে কাটাকুটি যাচ্ছে দেখো, 4 6 24 আর একটা পাই, তার মানে 6:π আমরা পাচ্ছি, যেটা অপশন সিতে রয়েছে। ঠিক আছে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এইভাবে তোমাদেরকে করতে হবে। চলে আসছি আমরা পরেরটায়, দেখো 6 দাগেরটা। 9 10 এটার মধ্যে বলেছে যে ঊর্ধ্ব ক্রমানুসারে সাজালে মধ্যমা 20 হয়। তা মধ্যমা বের করার সূত্র আমরা জানি যে এন এর ভ্যালু কত, এখানে কটা সংখ্যা রয়েছে, 1 2 3, তারপরে রয়েছে 4 5 6 7 8 9 10, 10, এন এর মান 10 অর্থাৎ যুগ্ম সংখ্যা। তাহলে যুগ্ম সংখ্যা যদি হয় তাহলে আমরা মধ্যমা বের করার সূত্র জানি। যুগ্ম সংখ্যা মধ্যমা বের করার সূত্র হচ্ছে n/2 তম, ঠিক আছে, n/2 তম, আর প্লাস দিয়ে n/2 + 1 তম, বাই দিয়ে আবার একটা কি হয়, 2 হয়। তাহলে মধ্যমা এখানে বলে দিয়েছে 20, তারপরে n/2 তম, এখানে n/2 মানে কত, x+1, আর এটা হচ্ছে কত, x+3, আর বাই দিয়ে এখানে আমরা কত পাচ্ছি, 2। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা ক্রস গুণ করি তাহলে এটা হয়ে যাচ্ছে 40 = 2x প্লাস দিয়ে 4, তাহলে 40 থেকে 4 বিয়োগ যাচ্ছে 2x এর ভ্যালু, তাহলে 40 থেকে 4 বাদ দিলে আমরা জানি 36 হয় 2x এর ভ্যালু, তাহলে x এর ভ্যালু কত হবে, 36কে 2 দিয়ে ভাগ করলে 18 দুগুণে 36 হয়, তাহলে 18 আমরা পাচ্ছি কি, অপশন সিতে রয়েছে। ঠিক আছে, এইভাবে কিন্তু এমসিকিউ গুলো করতে হবে, এবং এমসিকিউ 6টা এমসিকিউ কিন্তু তোমাদেরকে করতে হবে, এটাতে কিন্তু কোনো অপশন থাকে না। এবার দেখো 2 দাগের একেরটা আমি করাচ্ছি, এখানে শূন্যস্থান পূরণ করতে বলেছে এবং যে কোনো 5টা আমাদেরকে করতে হবে। বলছে ax² + bx + c = 0 সমীকরণের বীজগুলি একে অপরের অনন্যক হলে কি হবে। তাহলে আলফা ইন্টু 1/α আমরা যদি করি তাহলে আমরা জানি c/a হয়, তাহলে আলফা আলফা কেটে গেলে দেখবে a = c হচ্ছে। ঠিক আছে, তাহলে a = c বা c = a, এটাই কিন্তু শূন্যস্থানের মধ্যে বসিয়ে দেবে। ঠিক আছে, 2 নম্বর দেখো, বলছে দুটি করণী সংখ্যার যোগফল ও গুণফল মূলদ সংখ্যা হলে উহারা কি হবে, উহারা হচ্ছে সদৃশ্য কোণী হবে। ঠিক আছে, সদৃশ্য করণী হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে যে যোগ করলে এবং গুণ করলে সেটা মূলদ সংখ্যা একমাত্র সদৃশ্য করণীর সাথেই সম্ভব। 3 নম্বর প্রশ্নটা বলছে যে এক্স ভ্যারিজাস ওয়াই আর ওয়াই ভ্যারিজাস জেড হলে এক্স ইউ ভ্যারিজাস কি হবে। দেখো এটা আমি করে দিচ্ছি, আমরা জানি এক্স ভ্যারিজাস ওয়াই মানে এটাকে যদি সমাধান করো তাহলে k1y হবে। আবার একটা বলেছে ইউ ভ্যারিজাস জেড বলেছে, তাহলে ইউ সমান সমান k2z আমরা লিখতে পারি। এবার এই দুটোকে যদি গুণ করে দাও, এক্স ইউ যদি করে দাও তাহলে কি হবে, k1y ইন্টু k2z, তাহলে এক্স ইউ ভ্যারিজাস দিয়ে আমরা ওয়াই জেড লিখতে পারি, তাহলে এটাই কিন্তু তোমাকে শূন্যস্থানে বসাতে হবে। ঠিক আছে, ওয়াই জেডটা তোমাকে শূন্যস্থানে বসাতে হবে। চলে আসছি আমরা 4 দাগেরটা, বলছে সাইন থিটা এবং প্লাস দিয়ে সাইন স্কোয়ার থিটা রয়েছে। দেখো সাইন থিটা আর প্লাস দিয়ে রয়েছে সাইন স্কোয়ার থিটা = 1, তাহলে আমরা এখানে কি করব, সাইন থিটাকে রাখলাম, আর ওই পাশে যদি আমরা এটাকে নিয়ে যাই তাহলে মাইনাস করে হয়ে যাবে, তাহলে আমরা মাইনাস করলে আমরা রিলেশন অনুযায়ী জানি যে এটা কস স্কোয়ার থিটা হবে। ঠিক আছে, এটা আমরা জেনে গেলাম। এবার অঙ্কে যেটা দিয়েছে দেখো কস স্কোয়ার থিটা প্লাস দিয়ে কস 4 থিটা, এবার এটাকে আমরা কি করব বলতো, কস স্কোয়ার থিটার জায়গায় এরকম থাকবে, আর এটাকে আমরা কস স্কোয়ার থিটার হোল স্কোয়ার লিখতে পারি, তাহলে কস স্কোয়ার থিটা থাকবে, আর কস স্কোয়ার থিটার মান আমরা জানি হচ্ছে সাইন, এই যে দেখো এটা কস স্কোয়ার থিটার যে মানটা সেটা হচ্ছে সাইন থিটা, তাহলে এখানে আমরা লিখতে পারি তো সাইন স্কোয়ার থিটা, তাহলে কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটার মান আমরা জানি 1 হয়, তাহলে শূন্য স্থানে এই একটা বসিয়ে দেবে। ঠিক আছে, এটা শূন্য স্থানে বসিয়ে দেবে। ঠিক আছে, এটা 1 হবে। চলে আসছি আমরা দেখো 5 দাগেরটায়। 5 দাগেরটা বলছে যে
একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখার অংশটি অন্য দুটি বাহু বা বর্ধিত দুটি বাহুকে বিভক্ত করে হচ্ছে ড্যাশ। তাহলে কি বিভক্ত করে বলো তো? এটা সমান অনুপাতে বিভক্ত করে। অ্যান্সার হচ্ছে সমান অনুপাতে। এটা অ্যান্সারে তোমরা লিখবে শূন্যস্থানে, ঠিক আছে, 5-এরটা। 6-এরটা দেখো কি বলছে, যদি পি সংখ্যক সংখ্যার গড় বি এবং পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এ হয়, তবে কিউ সংখ্যক সংখ্যার গড় কত? দেখো এটা খুব ইউনিক টাইপের একটা অঙ্ক, এটাকে বুঝে বুঝে করতে হবে। প্রথমে কি করব, পি সংখ্যক সংখ্যার সমষ্টি আমরা বের করব। সংখ্যাটার কি বের করব? সমষ্টি, ঠিক আছে, সংখ্যাটির সমষ্টি। তাহলে সমষ্টি কি করে বের করতে হয় জানো? পি দিয়ে গুণ করে দিতে হয়, পি দিয়ে তার গড়টাকে গুণ করে দিতে হয়, তাই এখানে বেরোবে হচ্ছে পিবি। আবার দেখো পি প্লাস কিউ এর সংখ্যক, এই যে সংখ্যক রয়েছে সেই সংখ্যার এটারও সমষ্টি আমরা বের করব। তাহলে এটার সমষ্টি কি হবে বলো তো? এটা এ দিয়ে গুণ হবে পি প্লাস কিউ, ঠিক আছে, এটা এ দিয়ে গুণ হয়ে যাবে কারণ গড়টা হচ্ছে এ আর সংখ্যাটা হচ্ছে পি প্লাস কিউ। এবার আমরা বের করব কি, কিউ সংখ্যার সমষ্টি। তাহলে আমরা কিউ সংখ্যার সমষ্টি এটা কিভাবে বের করব বলো তো? এটা বের করব হচ্ছে এ ইন্টু পি প্লাস কিউ থেকে আমরা পিবিটা বিয়োগ করে দেবো, ঠিক আছে। তাহলে এই টোটালটা থেকে এই যে লাস্টেরটা থেকে এই ফার্স্টেরটা আমরা বিয়োগ করে দিলাম, ঠিক আছে। তাহলে এটা পেলাম। তাহলে কিউ সংখ্যার গড় যদি আমরা বের করি, গড় বের করলে তাহলে কি হবে, এ ইন্টু পি প্লাস কিউ মাইনাস পিবি বাই দিয়ে আমরা লিখতে পারি হচ্ছে কিউ। এবার তোমাদের সমস্যা হবে যে স্যার এটা তো উত্তরে নেই। উত্তর বলতে হচ্ছে তোমাদের এবিটি এর যে উত্তর পেপারটা, সেই উত্তর পেপারে কিন্তু এই অ্যান্সারটা নেই। তো এবার তাহলে বলবে স্যার কি করব? এইটা কিন্তু শূন্যস্থানে লিখলে পুরো ফুল মার্কস পাবে, 1 পাবে, কেউ কাটতে পারবে না, ঠিক আছে। মানে কাটার কিন্তু এটার কোনো ক্ষমতা নেই, এটা কিন্তু একটা অ্যান্সার। এবার অ্যান্সারের সাথে যদি মেলাতে চাও তখন কি করতে হবে বলো তো? এপি আর এ কিউ গুণ করে দিলাম মাইনাস পিবি করে দিলাম বাই কিউ। এবার কি করবে বলো তো? এপির পাশে পিবি নিয়ে আসবে আর প্লাস দিয়ে এ কিউ থাকবে, নিচে নিয়ে আসবে হচ্ছে কিউ। তারপরে কি করবে বলো তো? তারপরের লাইন ভালো করে দেখো, এ কমন সরি, এখান থেকে পি কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এ মাইনাস বি, আর এটাকে আমরা কিউ দিয়ে ডিভাইডেড করে দিলাম, আর এ কিউ বাই এটাকেও কিউ দিয়ে ডিভাইডেড করে দিলাম। তাহলে আমাদের অ্যান্সার কি আসছে দেখো, এ মাইনাস বি পি বাই কিউ প্লাস কিউ কিউ কেটে গিয়ে এ। দেখবে এটাই কিন্তু শূন্যস্থানে রয়েছে, মানে তোমাদের অ্যান্সার পেপারে এই অ্যান্সারটা রয়েছে, ঠিক আছে। কিন্তু তোমরা যদি মনে করো যে স্যার এইটা আমার তো এতদূর পর্যন্ত আসতে, আমি পরীক্ষার হলে কি করে বুঝবো এতটা করতে হবে, তো এটা এটা করলে কিন্তু পুরো নাম্বারই পাবে, ঠিক আছে। এটার যদি গড়টা লিখে আসো ফুল মার্কস পাবে, কেউ কাটতে পারবে না, ঠিক আছে। চলো নেক্সট তাহলে আমরা যাই। তাহলে আমাদের শূন্যস্থান পূরণ হয়ে গেল। আমরা এবার সত্য মিথ্যায় চলে আসছি। 3 দাগের অঙ্কগুলো দেখো, 3 দাগের একেরটা, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজগুলি কি বাস্তব হবে? তো আমাদের বীজগুলি বাস্তব হওয়ার শর্ত হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে আমরা এখানে বি এর মান পাচ্ছি হচ্ছে দেখো 1, 4 গুণ 1 গুণ 1, তাহলে আমরা পাচ্ছি 4 থেকে 1 বাদ দিলে -3, তার মানে এটা কি হচ্ছে 0 থেকে অনেক ছোট হচ্ছে, তার মানে এটা মিথ্যা হবে, ঠিক আছে, এটা মিথ্যা হবে, ঠিক আছে। 2 নম্বরে আমরা চলে আসছি, এক্স ভ্যারিজাস এটা রয়েছে, তাহলে এক্স ভ্যারিজাস 1/y রয়েছে, তাহলে আমরা এটা বলতে পারি k/y, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কে। এবার তুমি এক্স এর যা চেঞ্জ করবে ওয়াই এরও চেঞ্জ করতে পারো, মানে উভয় পক্ষকে যদি এন দিয়ে টু দি পাওয়ার এন বসিয়ে দাও তাহলে সেটাও কিন্তু ধ্রুবকই আসবে, ঠিক আছে। তাই এই কারণের জন্য এটা সত্য হবে, ঠিক আছে, একদম সিম্পল লজিক। 3 নম্বর দেখো, 3 নম্বরে কি বলছে, সাইন সাইন স্কোয়ার 2θ আর কস স্কোয়ার 2θ ইকুয়াল টু কি 2 হবে? না, ইকুয়াল টু 2 হবে না, ইকুয়াল টু অ্যাকচুয়ালি 1 হওয়ার কথা, ঠিক আছে, অ্যাকচুয়ালি 1 হওয়ার কথা, এই কারণে এটা কিন্তু মিথ্যা হবে, ঠিক আছে, এটা মিথ্যা হবে। চলে আসছি আমরা 4 দাগেরটায়, দেখো
চার দাগেরটা কি বলছে? চার দাগেরটা বলছে যে তিনটে সমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন কি সম্ভব? তিনটে সমরেখ বিন্দু দিয়ে একটা বিন্দু মানে একটা বৃত্ত কিন্তু আঁকা একদমই সম্ভব, ঠিক আছে? এটা তুমি আঁকতে পারো, কোনো অসুবিধা নেই। তাই এটা আমরা চার দাগেরটা সত্য লিখবো, ঠিক আছে? চার দাগেরটা সত্য হবে। চলে আসছি পাঁচ দাগেরটা বলছে রুট এ মাইনাস বি এর অনুবন্ধী করণী কি হবে? এর অনুবন্ধী করণী হচ্ছে মাইনাস রুট এ মাইনাস বি, এটা হবে। তাই এই কারণের জন্য এটাকে আমরা কি লিখবো? মিথ্যা লিখবো, ঠিক আছে? এটা মিথ্যা হবে। লাস্ট দেখো ছয় দাগেরটা বলছে যে সেক থিটা ইকুয়াল টু কোসেক ফাই, ঠিক আছে? এটা বলেছে। তাহলে আমরা এখান থেকে কি করব বলতো? পূরক কোণ অনুযায়ী চেঞ্জ করে দেবো। এটা পূরক কোণ অনুযায়ী চেঞ্জ হলে সেক 90 ডিগ্রি মাইনাস ফাই হবে। এবার আমরা কি করবো বলতো? থিটা ইকুয়াল টু আমরা জানি 90 ডিগ্রি মাইনাস ফাই, তাহলে থিটা প্লাস ফাই ইকুয়াল টু 90 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। এবার অঙ্কে বলেছে সাইন থিটা মাইনাস থিটা প্লাস ফাই ইকুয়াল টু তাহলে কত? তার মানে আমরা জানি এটা হচ্ছে সাইন 90 ডিগ্রি, আর সাইন 90 ডিগ্রির মান আমরা জানি 1 হয়, এবং এই অঙ্কটার অ্যান্সারও 1 দিয়েছে। তাই এই কারণে আমরা এটাকে সত্য লিখব, ঠিক আছে? সবকটা সত্য মিথ্যা কিন্তু আমি করে দিলাম, ঠিক আছে? দেখে নেবে, এবং প্রত্যেকটা লজিক কিন্তু বুঝিয়ে দিলাম। নেক্সট চলে আসছি আমরা, দেখো এরপরে চার দাগের একেরটা দেখো। চার দাগের একেরটা কি বলছে? বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 10,000 টাকার আড়াই বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে বলেছে। প্রথমে আমরা সিআই বের করব। সিআই এর সূত্র হচ্ছে 10,000 টাকা লিখলাম, তারপরে 1 প্লাস 10/100 টু দি পাওয়ার কি করব? 2 করব। আড়াই বছরকে ডাইরেক্ট তোমরা করতে পারবে না, করা যায়। আমরা যখন চাকরি পরীক্ষায় করতাম তখন এটা করা যায় ডাইরেক্ট, কিন্তু তোমাদের যেহেতু মাধ্যমিকের সিলেবাসে নেই তার জন্য তোমাদের ডাইরেক্ট করাচ্ছি না। কিন্তু যারা চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নেয় তারা অবশ্যই এটা আড়াই দিয়ে করা যায়। তাহলে এটা আমরা কি করবো বলো তো? 10,000 লিখলাম। এবার দেখো এটা কেটে গেলে 11 গুণ 11 আর বাই 10 গুণ 10 হয়ে যাবে, ঠিক আছে? কাটাকুটি করে দেখবে, বা লসাগু করে দেবে, কাটাকুটি করে লসাগু করে দিলেই পেরিয়ে যাবে। তাহলে এখান থেকে 10-এর দুটো শূন্য কেটে গেল, তাহলে অ্যান্সার দেখবে এটা আসছে 121,000। সরি, 121,000 নয়, মানে একক দশক শতক হাজার অযুত, মানে 12,000। এটার থেকে 10,000 কিন্তু মাইনাস করতে হয় সিআইতে, ঠিক আছে? সিআই মানে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তার মানে আমরা 10,000 টাকা এটা যদি মাইনাস করে দিই তাহলে আমরা পেয়ে গেলাম 2,100 টাকা। তার মানে চক্রবৃদ্ধি সুদ 2 বছরে 2,100 টাকা। এবার আমরা কি করব? হাফ বছরে চক্রবৃদ্ধি সুদের তো কোনো সূত্র নেই, তাহলে আমরা আই ইকুয়াল টু পিআরটি বাই 100 এর সূত্রটা ফেলে দেবো, ঠিক আছে? হাফ বছরের ক্ষেত্রে। তাহলে এখান থেকে কি বেরোবে? সূত্রটা বেরোবে, দেখো পি এর মান আমাদের বেরিয়েছিল 12100, এটা কিন্তু মেন, ঠিক আছে? এটা হচ্ছে সববৃদ্ধি মূল, ঠিক আছে? এটা হচ্ছে সুদ আসলে যে টাকাটা সেটা লিখেছি। ইনটু দিয়ে আর এর ভ্যালু হচ্ছে 10, আর হাফ হচ্ছে হাফ বছরের জন্য বলেছে, আর বাই হচ্ছে 100। দুটো করে শূন্য কেটে দাও, তাহলে এটা 2 দিয়ে এটা দিয়ে 5 দিয়ে কাটাকুটি যাচ্ছে, এটা 5 দিয়ে কাটাকুটি করে দাও, আর এটা হয়ে যাচ্ছে 5 একে 5 আর 5 বারণ 60, অর্থাৎ 605 টাকা। তাহলে 605 টাকা এটার সাথে যোগ করে দাও, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে? চক্রবৃদ্ধি সুদ তাহলে কত হবে? 2,100 আর যোগ 605, তাহলে কত হচ্ছে? 2,705 টাকা হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার চক্রবৃদ্ধি সুদ আড়াই বছরে, ঠিক আছে? এটা অ্যান্সার। কিন্তু অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক, ইউনিক টাইপের অঙ্ক, করতে পারো, বারবার প্র্যাকটিস করো এগুলো। দুই দাগেরটা আমরা চলে আসছি, বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ তা হলো এই সমীকরণটা প্রমাণ করতে বলেছে। দেখো এটা টেক্সট বইয়ে রয়েছে। এটা আমরা কি করবো প্রথমে বলো তো? আলফা প্লাস বিটার মান হচ্ছে -1 হবে, আর আলফা বিটার মান হচ্ছে 1 হবে। তাহলে আমাদেরকে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান আগে বের করতে হবে। তাহলে কি হবে বলো তো? আলফা প্লাস বিটার স্কোয়ার -2 আলফা বিটা, ঠিক আছে? এটা আমরা করছি -1 এর স্কোয়ার -2 ইন্টু 1, তাহলে এটা হচ্ছে কত? -1 এর স্কোয়ার শুধু 1 হয়, আর এটা -1 এর স্কোয়ার 1 হয়, আর -2 হয়, ঠিক আছে? 1 -2 হয়, ঠিক আছে? আমি একটু ভুল বলছি, -1 এর স্কোয়ার 1 হয়, আর -2 এটা, ঠিক আছে? -1 হচ্ছে অ্যান্সার। রানিং অঙ্ক করাতে গিয়ে একটু মানে ভুলভাল বলে ফেলি, ঠিক আছে? এটা একটা হ্যাবিট হয়ে গেছে আমার।
যাই হোক, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়াল টু আমরা কি করব, 1 এর স্কোয়ার হবে, তাহলে 1 এর স্কোয়ার তো 1ই হয়। তাহলে আমরা পেয়ে গেলাম এই দুটো রাশি। এবার দেখো মেন যে সমীকরণটা, ঠিক আছে, সমীকরণটা কি হয়, সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার হয়, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এক্স আর প্লাস দিয়ে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা কি করবো বলো তো, এক্স স্কোয়ার মাইনাস এটা -1 দিয়ে এক্স হবে আর এটা 1 ইকুয়াল টু 0 হবে। তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 পেয়ে গেলাম এবং এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল, ঠিক আছে, তাই আমরা প্রমাণ করে দিলাম। ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট, এটা বইয়েও আছে। নেক্সট 3 দাগের অঙ্কটা দেখো কি বলছে, বলছে এক্স 12 ওয়াই 27 ক্রমিক সমানুপাতি হলে এক্স আর ওয়াই এর ধনাত্মক মান নির্ণয় করতে বলেছে। ক্রমিক সমানুপাতে থাকলে কি হয় জানো, এই নিয়মটা হয়, দেখে নাও, ঠিক আছে, প্রত্যেকটা বাই দিয়ে লেখা যায়, এক্স বাই 12 ইকুয়াল টু 12 বাই ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই 27, এটা ক্রমিক সমানুপাতে থাকলে এটা হয়। এবার দেখো দুটোকে আলাদা অংশে ভাগ করে নাও, এক্স বাই 12 ইকুয়াল টু 12 বাই ওয়াই করা যায়, আবার 12 বাই ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই 27 করা যায়। তাহলে এখানে ওয়াই 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 স্কোয়ার ইকুয়াল টু 12 27 গুণ করে দিতে পারো, বা গুণ আমি করবো না, আমার টেকনিকটা দেখো, রুট ওভারের মধ্যে 12কে ভাঙলে 3 4 12 আর 27কে ভাঙলে 3 9 27, তাহলে ওয়াই এর ভ্যালু কত বেরোবে, দুটো 3 থেকে একটা 3, 4-এর বর্গমূল করলে 2 আর 9-এর বর্গমূল করলে 3, তার মানে এখানে দেখো 18 আসবে, ঠিক আছে। ওয়াই এর ভ্যালু 18 চলে আসলে এক্স এর ভ্যালু বের করা খুব সহজ, এক্স বাই 12 ইকুয়াল টু 12 বাই 18, তাহলে কাটাকুটি করতে পারো, এটা 12 18 কাটাকুটি যায় 6 দিয়ে, 6 3 6 18 আর 6 দুগুণি 12, আবার 3 দিয়ে এটা কাটাকুটি যায় 3 4 12, তাহলে এক্স এর ভ্যালু দেখো 4 দুগুণি 8, তাহলে এক্স এর ভ্যালু 8 আসছে আর ওয়াই এর ভ্যালু 18 আসছে, ঠিক আছে। এইভাবে তোমাদের করতে হবে। 4 দাগের অঙ্কটা আমার তো কিছু বলার নেই, 4 দাগেরটা নিজেরা করে নিও, ঠিক আছে। 4 দাগেরটা বলেছে যৌগিক ভেদের উপপাদ্যটা বিবৃত করো, এটা তোমরা করণী ভেদের চ্যাপ্টারে পেয়ে যাবে, করণীর পরেই রয়েছে দেখবে ভেদের চ্যাপ্টার, তো ভেদের চ্যাপ্টারে কিন্তু তোমরা পেয়ে যাবে যৌগিক ভেদের উপপাদ্যটা লিখে নিও, ঠিক আছে। আমরা চলে আসছি 5 দাগ থেকে। 5 দাগের অঙ্কটা কি বলছে, যে এম ইকুয়াল টু রুট ওভার এন বাই এন প্লাস বি রয়েছে, আমরা উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে এটা দেখবে এই রাশিতে আসছে, ক্রস গুণ করলে দেখবে এই রাশিতে আসছে ইকুয়াল টু এন। তাহলে আমরা কি করব, এম এম স্কোয়ার বিটা এই পাশে রাখবো, আর এটা হয়ে যাবে এন মাইনাস এম স্কোয়ার এন, তাহলে এম স্কোয়ার বি ইকুয়াল টু, এখান থেকে এন কমন যাচ্ছে, তাহলে এন কমন গেলে 1 মাইনাস এম হচ্ছে, এবার এম স্কোয়ার বি বাই দিয়ে 1 মাইনাস এম করে দাও ইকুয়াল টু এন, এটার ভ্যালু কিন্তু বের করতে বলেছিল, ঠিক আছে। মানে এখানে প্রশ্নটা করেছিল যে এন কে এম ও বি দ্বারা প্রকাশ করো, তাই আমরা এন ইকুয়াল টু বের করে নিলাম বি, বি এম স্কোয়ার বা এম স্কোয়ার বি একই জিনিস, ঠিক আছে, 1 মাইনাস এম, আচ্ছা 1 মাইনাস কিন্তু এম স্কোয়ার হবে, এখানে একটা ভুল হয়ে গেল, এটা স্কোয়ার হবে, ঠিক আছে, এটা স্কোয়ার হবে, ঠিক আছে, একটু মিস্টেক হয়ে যায় মাঝে মাঝে, যদি কোনো অঙ্কে মিস্টেক হয়ে যায়, ঠিক আছে, তাহলে একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে, আমি ইচ্ছাকৃত ভুল করছি না, আমি যেহেতু রানিং অঙ্ক করাচ্ছি, রানিং চলছে, ঠিক আছে, তো এর জন্য কোনো কারণে কোনো সাইন কোনো কারণে যদি অঙ্কের অ্যান্সারও না মেলে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং টাইমটা মেনশন করে দেবে যে স্যার এই টাইমে এই অঙ্কটা ভুল করিয়েছেন, তাহলে অন্য স্টুডেন্টরাও কি বলতো এতে হেল্প পাবে, ঠিক আছে। চলো নেক্সট 5 দাগেরটা তাহলে আমি করে দিলাম। 6 দাগেরটা কি বলছে দেখো, 6 দাগেরটা বলছে এবিসি এর পরিকেন্দ্র ও, এখানে বলে দিয়েছে বিএসি 85 আর বিসিএ 55 হলে ও এসি কত, দেখো এটা কিন্তু খুবই একটা ভালো অঙ্ক এবং এটা কিন্তু অন্য বইতেও রিপিট পাবে, অন্য বই মানে অন্য টেস্ট পেপার যখন করাবো সেটাতেও রিপিট পাবে। দেখো আমরা এটা ত্রিভুজ এঁকে নিলাম, এটা এ, এটা বি, এটা সি, এখানে ও রয়েছে, ঠিক আছে। এবার এখান থেকে এখানে একটা দাগ টেনে দেবো, ঠিক আছে, এটা ও নামকরণ করলাম। এখানে কি কি বলেছে ভালো করে বুঝবে, দেখো এখানে প্রথমে যেটা বলেছে সেটা হচ্ছে বিএসি, বিএসি মানে এই পুরোটা বলে দিয়েছে হচ্ছে 85 ডিগ্রি, ঠিক আছে, এটা পুরোটা বলে দিয়েছে কত 85 ডিগ্রি।
আর বিসিএ মানে এই সিটাও বলে দিয়েছে পুরোটা 55 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই কোণটা আমরা বের করতে পারবো, খুব ইজিলি বের করতে পারবো। তাহলে এ বি সি আমরা কি করে বের করব? টোটাল আমরা জানি 180 ডিগ্রি, তার থেকে আমরা 85 আর 55 যোগ করে বিয়োগ করে দেবো। তাহলে 180 থেকে এটা যদি করো তাহলে 8 9 10 11 12 13 আর 1 14, তার মানে 40 ডিগ্রি আমরা পাচ্ছি, ঠিক আছে। তাহলে মানে আমরা পাচ্ছি কত? এবিসি হচ্ছে 40 ডিগ্রি। তাহলে এবিসি যদি 40 ডিগ্রি হয় তাহলে এখানকার এই কোণটা তাহলে কত হবে? আমরা জানি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ এওসি কোণ, কেন্দ্রস্থ এওসি কোণ কত হবে? দ্বিগুণ হবে, 40-এর দ্বিগুণ হবে 80 ডিগ্রি, ঠিক আছে। তোমরা উপপাদ্য তো জানো যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, সেই কারণের জন্য 80 ডিগ্রি এটা পেয়ে গেলাম। তাহলে এটা যদি 80 ডিগ্রি হয় তাহলে বাকি দুটো তো আমরা জানি সমান, মানে ও থেকে এ আর ও থেকে সি তো হচ্ছে সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা ও এর বিপরীত বাহু বিপরীত কোণ লিখতে পারি ও সি এ, আর একটা লিখতে পারি হচ্ছে ও এ সি। তাহলে এই দুটো কোণ আমরা কি করে বের করবো? 180 থেকে 80 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 100-কে 2 দিয়ে ভাগ করে দাও, 50 ডিগ্রি বেরোবে, ঠিক আছে। 50 ডিগ্রি হচ্ছে অঙ্কটার অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট আমরা করব হচ্ছে 7 দাগ। স্যার 7 দাগের অঙ্কটা কি করে করব? দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের এবি হচ্ছে ব্যাস, তো আমি এখানে এঁকে নিচ্ছি ও কেন্দ্রীয় বৃত্তে এবি হচ্ছে ব্যাস, ঠিক আছে। এখানে এখানে সি হচ্ছে একটা বিন্দু, এরকম ভাবে যাচ্ছে এবং এটার কোণ 120 ডিগ্রি বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব? দেখো এখানে ও থেকে সি আর ও থেকে বি হচ্ছে সমান, তাহলে ও বি সি আর ও সি এও সমান হবে, যার বাহু সমান তার বিপরীত কোণও সমান। তাহলে এদের মধ্যে থেকে যে কোনো একটা বের করতে গেলে 180 থেকে 120 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে। তাহলে দেখবে বেরোবে 30 ডিগ্রি, ঠিক আছে। আমি কিন্তু অনেক স্টেপ জাম্প করে করে করাচ্ছি, যারা দুর্বল স্টুডেন্ট মানে যারা একদম সারা বছর পড়াশোনা করনি তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবেই, মানে দেখে দেখে করাটা প্রবলেমেটিক হয়ে যাবে, ঠিক আছে। তারা কিন্তু ভালো করে বই করো, তাদেরকে আমি রেকমেন্ড করবো তারা বই করো। আর যারা মাঝারি টাইপের স্টুডেন্ট তাদেরকে বলবো যে এই অঙ্কগুলোর বেসটাকে ভালো করে বোঝার চেষ্টা করো, যে এটার বেসটা কি। দেখে দেখে টুকে দিলে তো হবে না, বেসটাকে বোঝার চেষ্টা করো। আর যারা ট্যালেন্টেড যারা জানো তাদের তো স্টেপ জাম্প করলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। চলো নেক্সট আমরা চলে আসছি 8-এরটায়। 8 দাগেরটা দেখো কি বলছে, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ এবং 3টে কোণই বলে দিয়েছে এটার মান কত। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়, তার মানে কোণ এর সাথে কোণ সি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি 4x এর সাথে 5y ইকুয়াল টু 180 ডিগ্রি, ঠিক আছে, এটা আমরা বলতে পারি। আবার আমরা এটাও বলতে পারি যে কোণ বি এর সাথে কোণ ডিটাও হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কোণ বি এখানে কত? 7x আর শুধু ওয়াই। তাহলে এই দুটো যদি 180 ডিগ্রি হয় তার মানে 180 ডিগ্রিটা আমরা সরিয়ে দিচ্ছি। তাহলে 180 ডিগ্রিটা যদি সরিয়ে দিই তাহলে এটা ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে। তাহলে 4x থেকে -7x আর y থেকে -5y, তাহলে এটা হয়ে যাবে -3x আর এটা হয়ে যাবে -4y। তাহলে মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে x/y ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 4/3। তাহলে x/y আমরা পেয়ে গেলাম কত? 4:3, ঠিক আছে। একদম সিম্পল অঙ্ক। চলে আসো 9-টায়। 9-টা কি রয়েছে? আচ্ছা 9 এই পেজে নেই, পরের পেজে যেতে হবে। 9-টা দেখো পরের পেজে রয়েছে। 9-টা বলছে এবিসি একটা ত্রিভুজ রয়েছে, তো আমি এবিসি একটা ত্রিভুজ এঁকে নিলাম এবং তার মাঝখান থেকে একটা পি কিউ গেছে, তাই তো? হ্যাঁ পি কিউ গেছে, এ বি সি তারপরে পি কিউ গেছে। এবার এখানে বলেছে এটা 4 আর এটা বলেছে হচ্ছে 9। তাহলে দেখো থ্যালেসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি AP/PB আর AQ/QC, ঠিক আছে, এটা আমরা থ্যালেসের উপপাদ্য অনুযায়ী জানি। তাহলে এপির মানের জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি 4, পিবির জায়গায় পিবি বসবে, এ কিউ এর মানও তো পিবি, ঠিক আছে, এ কিউ এর মানও পিবি, দেখো এখানে মেনশন করে দিয়েছে, অঙ্কে কিন্তু মেনশন করা আছে, ঠিক আছে। এ কিউ এর মানটা হচ্ছে পিবির সাথে সমান আর কিউসির মান 9। তাহলে পিবির স্কোয়ার ইকুয়াল টু আমরা 4 9 36 পেলাম। তাহলে পিবির মান 4 9 36 মানে হচ্ছে 6 6 36। তাহলে পিবির মান আমরা পেয়ে গেলাম 6, ঠিক আছে। এটা হচ্ছে 9 দাগের অঙ্কটা। চলে আসো হচ্ছে 10 দাগ। 10 দাগ বলছে x একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলে ক্ষেত্রফল। এটা একদমই পাতি অঙ্ক।
এটা কি হবে 3 পাই এক্স এর হোল স্কোয়ার, তার মানে কি হবে 3 পাই এক্স স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। 3 পাই এক্স স্কোয়ার লিখে দেবে। এখানে একক রয়েছে তাই তোমরাও এটা কিন্তু একক লিখবে, বর্গ একক হবে, ঠিক আছে। অনেকে আবার এককটা লেখে না, তখন নাম্বার কমে যাবে, বর্গ একক। এবার যদি প্রশ্ন করে যে স্যার এটাতে 2-2 দেবে, দেখো এই অঙ্কটা 2-2 আসবে কিনা আমার তো সেটা গ্যারেন্টি আমি দিতে পারছি না। এটা সাধারণত 1 নম্বর প্রশ্নেই আসে, এখানে কেন 2 দিয়েছে আমার তো মনে পড়ছে না, এটা একদম পাতি অঙ্ক। 11 দাগেরটা দেখো চলে আসছি। 11 দাগেরটা বলছে এক্স এর ভ্যালু এ কস থিটা, তাহলে এক্স এর, দাঁড়াও পুরোটা তো লিখলাম না, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি হবে বলো তো, এ কস থিটা প্লাস বি সাইন থিটা, ঠিক আছে, এটার হোল স্কোয়ার হবে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এটার হোল স্কোয়ারের সূত্র ফেললে কি হবে জানো? সূত্র ফেলতে হবে না, এটা এরকমই থাক। আরেকটা দেখো ওয়াই দিয়ে রয়েছে, ওয়াই দিয়ে আমরা কি করতে পারি, এ সাইন থিটা প্লাস, প্লাস নেই মাইনাস আছে, মাইনাস বি কস থিটা। এটাকেও যদি স্কোয়ারে করি তাহলে কি হবে বলো তো, এ সাইন থিটা মাইনাস বি কস থিটা তার হোল স্কোয়ার, ঠিক আছে, উভয় পক্ষকে বর্গ করে দিয়েছি। এবার দেখো আমরা চলে আসছি হচ্ছে এখানে, এই জায়গাটা দেখো, এক্স স্কোয়ার প্লাস যদি ওয়াই স্কোয়ার করে দিই তাহলে এখানে কি আসছে বলো তো, এ কস থিটা প্লাস বি সাইন থিটা, এটা হোল স্কোয়ারে আসছে, আর প্লাস দিয়ে এ সাইন থিটা মাইনাস বি কস থিটা, এটা হোল স্কোয়ারে আসছে। এবার এটাকে আমরা কি করব বলতো, এটাকে আমরা করব হচ্ছে সূত্রে ফেলবো, এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2ab কস থিটা সাইন থিটা, আর প্লাস দিয়ে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আবার পাশেরটাও প্লাস দিয়ে আমরা কি করব, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2ab সাইন থিটা কস থিটা, আর প্লাস দিয়ে হয়ে যাবে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, ঠিক আছে। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে 2 দিয়ে যেটা আছে সেটা কেটে যাচ্ছে যেহেতু প্লাসে মাইনাসে রয়েছে, তাহলে এ স্কোয়ারের পাশে কস স্কোয়ার থিটা আর প্লাস দিয়ে এ স্কোয়ারের পাশে সাইন স্কোয়ার থিটাটা আমরা লিখতে পারি। আবার বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা লিখলাম, আবার প্লাস দিয়ে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা লিখলাম। তাহলে প্রথমটা থেকে যদি এ স্কোয়ার কমন নিই তাহলে কি পড়ে থাকবে জানো, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে, এটা পড়ে থাকছে। আর এখান থেকে যদি বি স্কোয়ার কমন নিই তাহলে এখান থেকেও দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা পড়ে থাকছে। তাহলে এটাতে আমরা এ স্কোয়ার পাচ্ছি আর এটাতে আমরা বি স্কোয়ার পাচ্ছি, তাহলে এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল, ঠিক আছে। প্রমাণটা ভালো করে দেখে নাও, যেখানে বলেছিল যে প্রমাণ করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এটা গেল হচ্ছে 11 দাগের অঙ্কটা, খুবই ভালো অঙ্ক, এবং প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো, যেগুলো বারবার বলছি ভালো অঙ্ক সেগুলো বুঝে নাও যে মাধ্যমিকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। এবার দেখো পরেরটা 12 দাগেরটা বলেছে 2 cos, এখানে বলে দিয়েছে এটা ইকুয়াল টু 1, ঠিক আছে। এটা তাহলে আমরা এখান থেকে কি করব বলতো, cos লিখবো, এখানে ফাই আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1/√2 হয়। তাহলে 1/√2 যেটা, 1/√2 যেটা সেটা আমরা জানি হচ্ছে cos কততে হয়, 45 ডিগ্রিতে হয়। তাহলে আলফা মাইনাস বিটা আমরা পেয়ে গেলাম হচ্ছে 45। এখানে আলফা প্লাস বিটা আবার বলেছে π/2, তার মানে আলফা, তাহলে আলফা প্লাস বিটা এটার মান বলেছে π/2, আর π/2 মানে আমরা জানি 90 ডিগ্রি। এবার অপনয়ন করে দাও, ঠিক আছে। অপনয়ন করলে কি হবে বলো তো, আলফা প্লাস বিটার মান করো 90 ডিগ্রি, আর আলফা মাইনাস বিটার মান করো হচ্ছে 45 ডিগ্রি। তাহলে অপনয়ন করলে দেখবে বিটা বিটা কেটে যাচ্ছে, তাহলে 2 আলফা ইকুয়াল টু এটা বেরোচ্ছে 135 ডিগ্রি। তাহলে আলফার মান 135কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে 6 দুগুনি 12, 7 দুগুনি 14, আর 5 দুগুনি 10, তার মানে 67.5 বেরোচ্ছে। একইভাবে বিটার মান যদি বের করো তাহলে কি করতে হবে, 90 ডিগ্রি থেকে 67.5 বিয়োগ করে দিতে হবে, তাহলে অ্যান্সার আসবে দেখবে 22.5, ঠিক আছে। তাহলে আলফার মান বেরোলো 67.5 আর বিটার মান বেরোলো কত, 22.5, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমাদেরকে কি করতে হবে বলো তো, অঙ্কগুলোকে সমাধান করতে হবে, ঠিক আছে।
এইভাবে সমাধান করা হয়ে গেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো এবং অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো কিনা। ঠিক আছে, এবার তোমাদেরকে বলে রাখি যে অঙ্কগুলোর জন্য কিন্তু একটা স্পেসিফিক খাতা করে নেবে। ঠিক আছে, যে টেস্ট পেপার করছো তারা খাতা করে নেবে। এবং দেখো তোমরা অনেকে কি করো বলো তো, টেস্ট পেপার করার অনেক নিয়ম জানো না। আমি একটা টিপসই বলছি, এটা আমি আলাদা করে একটা ভিডিও করে দেবো। মানে আমি যখন অঙ্ক করাচ্ছি তখনই সঙ্গে সঙ্গে করে নাও, এটা একটা হতে পারে। আর না হয় আগে তুমি অঙ্ক প্র্যাকটিস করে নাও, তারপরে যে জায়গাগুলো তোমার অঙ্ক আটকাবে সেই জায়গাগুলো ভিডিওটা এসে দেখে নাও। পুরো ভিডিও যদি দেখো, মানে আমি তো রেকমেন্ড করবো পুরো ভিডিও দেখতে, কারণ দেখো আমার তো তাতে ভিউজ আসবে, আমাকেও তো কিছু অর্থ উপার্জন করতে হবে বেঁচে থাকার জন্য, তো সেটা তো আমি বলবোই। কিন্তু আমি অ্যাজ আ টিচার হিসেবে বলছি, ঠিক আছে, যে পুরো মানে সব কিছু দেখে দেখে টুকে দিও না। ঠিক আছে, তাতে তোমাদেরই কিন্তু লস হবে। তোমরা নিজেরা প্র্যাকটিস করো, সবসময় টেস্ট পেপার নিজেদেরকে প্র্যাকটিস করতে হয়, তারপর না পারলে আমি আছি। ঠিক আছে, আর যারা বারবার প্রশ্ন করছো যে বাকি দুটো টেস্ট পেপার কি করাবেন না, আমি আবারও বলছি, এবিটিএ, ডাব্লিউবিটিএ এবং ডাব্লিউবিএইচএ তিনটেরই কিন্তু অঙ্কের সমাধান আমার চ্যানেলে আসবে এবং একটু সময় লাগবে। ঠিক আছে, কারণ একেবারে তো মানে সবকিছু সমাধান করা হয় না, কারণ আমাকে দেখো এগুলো লিখতে হচ্ছে, তারপরে তোমাদেরকে বোঝাতে হচ্ছে, টাইম হচ্ছে, এগুলো ভিডিও অনেক বড় হয়, তো সেটাকে আবার এডিট করতে হয়। ঠিক আছে, এডিটের বেশি ঝামেলা নেই, কারণ আমার এডিট প্রয়োজন খুব একটা পড়ে না, তারপরে সেটাকে আপলোড করতে হয়, তো সময় তো আমাকে একটু দিতে হবেই। ঠিক আছে, রেস খেলা তো হচ্ছে না যে তোমাকে আগে আজকেই শেষ করে দিতে হবে, ধীরে সুস্থে তুমি আস্তে আস্তে করতে থাকো। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আজকের মডেল কোশ্চেন পেপার বা টেস্ট পেপারের একটা করিয়ে দিলাম, মডেল কোশ্চেন পেপারই বলতে পারো, কারণ এটা স্কুলের তো কোনো কোশ্চেন পেপার নয়। তো আমাকে ফলো করতে পারো, ঠিক আছে, যারা যারা এখনো ফলো করোনি ফলো করতে পারো। আর টেলিগ্রামটা অবশ্যই জয়েন করে নেবে। প্রথমে বলে রাখি, কোনো পিডিএফ পাবে না, নো পিডিএফ, আমি লিখে দিচ্ছি, নো পিডিএফ। কেউ পিডিএফ পিডিএফ করে কিন্তু এ করবে না, কমেন্ট করবে না, পিডিএফ কিন্তু পাবে না, তোমাকে দেখেই করতে হবে। আর ইনস্টাগ্রামে কিন্তু আমাকে ফলো করতে পারো, ঠিক আছে, ইনস্টাগ্রামে কোনো মেসেজ করতে পারো অঙ্ক রিলেটেড। এছাড়াও কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ করা রয়েছে, হোয়াটসঅ্যাপ কিন্তু গ্রুপ রয়েছে, সেই গ্রুপটাতে কিন্তু জয়েন করে নিও, ম্যাথ ডাউট বলে। তোমাদের কোনো ম্যাথ যদি আটকে যায়, তাহলে সেই গ্রুপে তুমি যদি ছবি তুলে পাঠিয়ে দাও, তাহলে কেউ না কেউ তোমাকে সমাধান করে দেবে, আমিও যদি টাইম পাই আমিও করে দেবো। ঠিক আছে, তাহলে চলো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট পেপার নিয়ে বা নেক্সট আমাদের ক্লাসে অন্য কোনো টেস্ট পেপার নিয়ে।